আমাদের আজকের গল্প প্রতিশোধ। পুরনো বাড়ি ছেড়ে সবে নতুন বাড়িতে আমরা তখন এসেছি। জায়গাটা আসলে ছোট্ট মফস্বল। আমাদের আগের বাড়ি ছিল এখান থেকে 2টো গ্রাম পরে। এই মফস্বলে বাবার ছোট্ট একটা ডিসপেন্সারি আছে। আর তাছাড়া এই বাড়ি থেকে আমার কলেজ আর বনুর স্কুল খুব কাছেই বলা যায়। নতুন বাড়িটা বেশ সুন্দর, ছোটোর উপরে 2টো বড় বড় বেডরুম, রান্নাঘর আর তার পাশেই একটা টানা বারান্দা। বারান্দা থেকে নেমেই উঠোনের এক পাশে কলতলা আর স্নানের ঘর, আরেক পাশে শৌচাগার। আমাদের পাশে একটা বাড়ি, তারপর বেশ কিছুটা ফাঁকা জায়গা, তারপর মূল পাড়া শুরু হয়েছে। আসলে এখানে সবে নতুন বাড়ি শুরু হয়েছে, তাই পাড়ার মাঝে মাঝে বেশ কিছু ফাঁকা জায়গা পড়ে আছে। বিকেলে এগুলোতে বাচ্চারা খেলতেও আসে। পাড়ায় সেভাবে কারোর সাথে আলাপ হয়নি। আর তাছাড়া কিছুদিন পর বুঝতে পারলাম আমাদের বাড়ির পাশের বাড়িটায় কেউ থাকে না। বাড়ির লোকজন শহরে থাকে, কালে ভদ্রে আসে এখানে। বাড়িটায় গাছপালায় ভর্তি। আমি আর রুনু যে ঘরে থাকি সেখান থেকে রাত্রিবেলায় জানালা দিয়ে বাড়িটার বারান্দা দেখা যায়। অন্ধকারে কেমন যেন আমাদের গা ছমছম করে, তবুও কেউ কাউকে কিছু বলি না। হঠাৎ করে কখনো কুকুর ডেকে উঠলে কিন্তু সত্যিই খুব ভয় লাগে। আমার বাবা সকালে ডিসপেন্সারিতে চলে যায়, সেই রাত 9টায় আসে। সন্ধ্যাবেলা টুকুমা রান্নাঘরে ব্যস্ত থাকে, আর আমি আর রুনু বইয়ের পাতায় মুখ গুজে থাকি। তবুও জানালা দিয়ে বাইরে চোখ চলে যায় মাঝে মাঝেই। মাকে আবার ভয়ের কথা বলাই যায় না। মায়ের মতে এসব হলো আবোল তাবোল সিরিয়াল দেখার ফল। এভাবেই আমাদের দিনগুলো চলছিল। তারপর এমন এক সন্ধ্যায় আমি আর রুনু পড়তে বসেছি। হঠাৎ দেখি রুনু দারুণ চিৎকার করে উঠল। রুনু জানালা দিয়ে হাত দেখালো। আমি ওর হাত অনুসরণ করে দেখি কেউ যেন উঠোনে সাদা শাড়ি মেলে রেখে গেছে। আমি বাকরুদ্ধ। বুনুকে নিয়ে আমি রান্নাঘরে ছুটলাম। মাকে বলতেই মা তো খুব রেগে গেলেন। কেউ হয়তো বাড়িতে এসেছে, কিংবা তোমাদের বানানো গল্প। মা আমাদের নিয়ে ঘরে এলো। আশ্চর্য, শাড়িটা উধাও। কিন্তু সত্যি যে আমরা দেখেছি। বাড়িটাও অন্ধকার প্রতিদিনের মতো। মানুষের কোনো চিহ্ন পাওয়া গেল না। যাক, আবারও মায়ের কাছে বকা খেলাম। রাত তখন 10টা। সবাই খেতে বসেছে একসাথে। পাশের বাড়ির উঠোনে দুম দাম শব্দ হতে লাগলো। সবাই জানলা দিয়ে গিয়ে দেখি তাল গাছ থেকে কিছু যেন কেউ ছুঁড়ে দিচ্ছে উঠোনে। মা সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিলেন। আমার বাবা যথেষ্ট সাহসী। বাবা বললেন, ব্যাপারটা বাইরে বেরিয়ে দেখে আসবেন। মা কিছুতেই যেতে দিলেন না। আর আমাদের 2 বোনের অবস্থা তখন দেখার মতো। ঠক ঠক করে কাঁপছিলাম। তারপর আরও 2 দিন গেল এভাবে। রাতে আমরা মায়ের সাথে ঘুমুই এখন। ভয়ে সিটিতেই থাকি। তারপর বাবা আমাদের সব থেকে কাছের এক প্রতিবেশীর বাড়ি গিয়ে ব্যাপারটা জানান। তারপর তাদের কাছে যা শুনলাম, অবাক হওয়ার মতো। পাড়ায় ব্যানার্জি বাড়ির লোকেরাই সব থেকে পুরাতন এ পাড়ায়। ব্যানার্জি দাদুরয় জ্যেষ্ঠ লোক, তার স্ত্রী, 2 ছেলে এবং তাদের 2 বউ আর নাতি নাতনি নিয়ে সংসার। এই বাড়ির লোকেদের অদ্ভুত স্বভাব হলো অন্যকে অযথা ভয় দেখিয়ে অথবা ঠকিয়ে তারা খুব মজা পান। পাড়ায় প্রায় সবার সাথেই এমন কিছু না কিছু করেইছেন তারা। এই শুনে আমরা বিস্ময়ে হতবাক।
সুতরাং এই দাঁড়ালো যে তারাই আমাদের ভয় দেখিয়েছেন এতদিন। পৃথিবীতে মানুষের চারিত্রিকে হেন বৈশিষ্ট্য যে থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমার বাবা এ ব্যাপারে তাদের সাথে কথা বলতে যান এবং তারা স্বীকারও করেন। ব্যানার্জি দাদু বরং একচোট হেসে নিয়ে বললেন, তা কেমন ভয় পেলে বলো? আমার বাবা যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন। বললেন, বাড়িতে ছোট ছোট মেয়ে নিয়ে থাকি, ওরা তো ভীষণ ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো কি উচিত হলো বলুন? আরে বাবা, ভয়ের কি আছে? তাছাড়া ভূত বলে কি কিছু আছে নাকি? বাবা কিছুক্ষণ পর বললেন, অবশ্যই আছে, আপনি বিশ্বাস করেন না? ব্যানার্জি দাদু ভীষণ অবাক হলেন। এরকম উত্তর তিনি আশাই করেননি। বললেন, সে কি হে, এই সভ্যতাতে এসেও ভূতের অস্তিত্বে বিশ্বাস করো? অবশ্যই। তা বিশ্বাসটা কি শুধুই, নাকি কোনো প্রমাণ আছে? বেশ তাচ্ছিল্যের স্বরেই বললেন কথাটা। আমি যদি আপনাকে ভূত দেখাতে পারি তবে কি বিশ্বাস করবেন? দাদু হকচকিয়ে গেলেন। বললেন, তাই নাকি? আচ্ছা, কবে? পরের অমাবস্যায় আমাদের বাড়িতে আসবেন। আমার বাবা যে ভূত দেখাতে ওস্তাদ তা আমাদের কম্পিনকালেও জানা ছিল না। সেদিন অমাবস্যার রাতে যথারীতি ওই দাদু তার ছেলে বউ নিয়ে হাজির, আর হাজির গ্রামের কিছু উৎসুক লোকজনও। আমরা অনেকেই ছোটরা ছিলাম সেখানে। তারা তো মনে মনে ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু ব্যাপারটা চাক্ষুষ দেখার লোভও সামলাতে পারছি না। যদি বাবা মা জানতে পারে আমরা ভয় পেয়েছি, তাহলেই অন্য কোথাও আমাদের সরিয়ে দেবে। মায়ের আঁচল চেপে বসে আছি আমরা দুই বোন। মাও আমাদের মতোই সমান উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। রাত 10টা বাজলো ঘড়িতে। আমার বাবা দাদুদের ফ্যামিলির সবাইকে একটা ঘরে ডাকলেন। তার সাথে কিছু অন্য লোকও গেল যারা ভূত দেখতে ইচ্ছুক। ঘরের মাঝে একটা মোমবাতি জ্বলছে। বাবা সবাইকে ডেকে একটা করে লাইন করে বসিয়ে দিলেন। তারপর হাতে একটা ছোট্ট মাটির পাত্র। বাবা এবার মোমবাতিটা নিভিয়ে দিলেন। তারপর সবার হাতে হাতে গঙ্গা জল দিয়ে বললেন সেটা হাতে মুখে ভালো করে মেখে নিতে। পরে কিছুক্ষণ সংস্কৃত কিছু শ্লোক আওড়ে নিয়ে জানালাটা একটু ফাঁক করে ঘরের কোণে রাখা বড় আয়নার সামনে মোমবাতিটা জ্বালালেন। তারপর একে একে সবাইকে আয়নার সামনে এসে ভূত দর্শন করতে বললেন। আমরা সবাই ঘরের বাইরে দাঁড়িয়ে ঘামছি। হৃৎপিণ্ডের দ্রুত কার্যকারিতা সব কিছু যেন একে অপরেরটা শুনতে পাচ্ছিলাম। এবার ভিতরে একে একে সবাই আয়নার সামনে যাচ্ছে আর চিৎকার করে উঠছে, না ভূত দেখে নয়, নিজের মুখ দেখে। দাদুর বাড়ির সবাইকে আমার বাবা গঙ্গা জলের বদলে দিয়েছিলেন আলতা। এটা যে আমার আর বোনের সবুজ ঝুড়িটা থেকে চুরি করা সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। আর বাকিদের কপালে গঙ্গা জল নয়, আমাদের কলের জল জুটেছিল। তাদের সবার লাল মুখ কিছুটা স্তম্ভিত, অবাক আর কিছুটা লজ্জিত বোধ হয়েছিল। পাড়ার লোকের মুখে মিটিমিটি হাসি। দাদু শুধু বলেছিলেন, এইভাবে ঠকালে হে। বাবার মুখে নির্লজ্জের হাসি। যাগ্গে, তারপর তারা অনেক দিন আমাদের বাড়ি এড়িয়ে চলেছিলেন। পরে আবার স্বাভাবিক হয়েও যান। তবে পাড়ায় নতুন নতুন আসা মানুষদেরকে
আর ভয় বা ঠাট্টা তামাশা করার সাহস ওরা দেখাননি।